দাদা আমার কাছে তার পরিচয় জানতে চায়। আমি দাদাকে বলি সে হচ্ছে নার্গিস পরীর একমাত্র সন্তান, রেশমি পরী। এটা শুনে দাদা বলে, কি নার্গিস পরী? বাবা দাদার কাছে জানতে চায় কে এই নার্গিস পরী। দাদা বলে সে হচ্ছে পরীদের রানী, সে খুব শক্তিশালী, আর ওই পরীটা হচ্ছে তার সন্তান, সেও কম শক্তিশালী না, এই কারণে তাকে আমি হাজির করতে পারছিলাম না। বাবা বলে, তাহলে এখন আমার ছেলেকে কিভাবে উদ্ধার করব? সে দাদা বলে, আমি আমার ওস্তাদকে তোমাদের বাড়িতে নিয়ে আসব, সে ইন্ডিয়াতে থাকে, তবে সে কিছু একটা ব্যবস্থা অবশ্যই করে দেবে। দাদা আমাদের বাড়ি থেকে চলে যায়। রাতে বাবা আমার সাথে ঘুমায়। আমি ঘুমের মাঝে অনুভব করতে পারছিলাম কেউ একজন আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। আমি শুরুতে ভেবেছিলাম এটা হয়তো বাবা, কিন্তু আমার তখন মনে পড়ে বাবা তো এভাবে ঘুমায় না। আমি চোখটা খুলে ফেলি আর দেখি এটা তো সেই মেয়ে। তাহলে আমার বাবা কোথায়? আমি মেয়েটাকে ধাক্কা দিয়ে উঠে বসি আর তার কাছে জানতে চাই আমার বাবা কোথায়, কি করেছ আমার বাবাকে তুমি? মেয়েটা আমাকে বলে, তোমার কোনো কাছের মানুষের আমি ক্ষতি করতে পারবো না, কারণ আমি তোমাকে ভালোবাসি। তোমার বাবা মানে সে আমারও বাবা। তোমার বাবা তোমার মায়ের রুমে ঘুমাচ্ছে, সে নিজেও জানে না কিভাবে সে ওই রুমে গেছে। দেখো, তোমাকে আমি আগেও বলেছি, এখনো বলছি, আমি তোমার কোনো ক্ষতি করব না, আমি শুধু তোমাকে ভালোবাসি। কেন বুঝতে পারছো না? আমি তাকে বলি, মানুষ আর পরীর কখনো ভালোবাসা হয় না। সে বলে, অবশ্যই হয়, আমি এটা প্রমাণ করে দেব। এটা বলে সে আমাকে এসে জড়িয়ে ধরে। আমি জোরে একটা চিৎকার দিই। সে আমার চোখের সামনে থেকে উধাও হয়ে যায় আর বাবা মা আমার রুমে প্রবেশ করে। আমি বাবার কাছে জানতে চাই, তুমি ওই রুমে গেলে কখন? বাবা বলে, আমি নিজেও জানি না, আমি তোর সাথে ঘুমিয়েছিলাম। আমি বলি, কি হচ্ছে আমার সাথে? আমাকে বাঁচাও বাবা, কিছু তো একটা করো। বাবা বলে, আমি কালই তোর দাদার বাড়িতে আবার যাব। বাবা বিকেলে সে দাদার বাড়ি থেকে ফিরে। আমি বাবার কাছে জানতে চাই কবিরাজ দাদা কি বলল। দাদা বলে, তোর দাদা আগামী পরশু সেই তার ওস্তাদদেরকে নিয়ে আসবে আমাদের বাড়িতে। দেখতে দেখতে 2টা দিন চলে যায়। 3 দিনের দিন সকালে দাদা তার ওস্তাদকে নিয়ে বাড়িতে আসে। আমি দেখতে পাই অনেক লম্বা একজন লোক, মুখ ভর্তি দাড়ি, হাতে একটা তাবিজ আর শরীরে একটা লম্বা জুব্বা পরানো। সে আমাদের বাসায় এসে সবার উদ্দেশ্যে একটা সালাম দেয়। আমরা সবাই তার সালামের উত্তর নিয়ে তাকেও একটা সালাম দিলাম। সে আমাদের রুমে এসে বসে আর আমার কাছে জানতে চায় কি কি হয়েছে, শুরু থেকে বলো। আমি তাকে সবকিছু খুলে বলি। সবটা শুনে সে আলেম বলে, ঠিক আছে, বুঝতে পারলাম। আসলে নার্গিস পরী হচ্ছে পরীদের রানী, কিন্তু সে খুব ভালো একজন পরী। আমার সাথে তার যোগাযোগ আছে। আমি যতদূর জানি সে মানুষদের কখনোই ক্ষতি করে না। দেখো, তার মেয়ের যদি তোমার কোনো ক্ষতি করার ইচ্ছা থাকতো তবে অনেক আগে করে ফেলতো। সে তোমাকে শুধুই ভালোবাসে আর তার জীবন সাথী হিসেবে চায়, কিন্তু এটা আমরা সবাই জানি এটা কোনোভাবেই সম্ভব না। তুমি চিন্তা করো না, আমি এটার একটা সমাধান অবশ্যই বের করব। আলেম সাহেব আমার বাবাকে বলে, ভাইজান, আপনি একটু কষ্ট করে খোঁজ নেন আপনাদের এই গ্রামে তুলা রাশির লোক কয়জন আছে। আমার এই কাজটি করতে 3 জন তুলা রাশির লোক লাগবে। আমি কাল রাতে বড় করে একটা আসন পেতে বসবো। অনেক কিছুই হতে পারে, কাল অনেক কিছু দেখে আপনারা অবাক হতে পারেন, কিন্তু ভয় পাওয়া যাবে না। আমি সবাইকে যেমনটা শিখিয়ে দেব তেমনটাই করবেন। মনে রাখবেন, একটা ভুলে সবকিছু নষ্ট হয়ে যাবে। বাবা খোঁজ নিতে শুরু করেন আমাদের গ্রামের তুলা রাশির মানুষ কে কে আছে। বাবা খুব কষ্ট করে টাকার বিনিময়ে 3 জন লোককে এই কাজের জন্য রাজি করায়, যাদের রাশি ছিল তুলা। তার একদিন পর সেই আলেম সাহেব আমার রুমে বড় একটা আসন বসায়। সেই আসনের মাঝে 3 জন তুলা রাশির ব্যক্তিকে বসানো হয়। তাদের 3 জনকে সেই হাফেজ সাহেব বলেন, আপনারা ভয় পাবেন না, আপনাদের 3 জনের কিছু হবে না, কিন্তু আপনারা যদি একটু সাহস দেখান তাহলে এই ছেলেটার জীবনটা বেঁচে যাবে। হাফেজ সাহেব সেই 3 ব্যক্তির প্রথম ব্যক্তিকে বলে, আপনার ওপরে সেই পরী রানী নার্গিসকে আমি হাজির করব। আর দ্বিতীয় ব্যক্তিকে বলে, আপনার ওপরে সেই রেশমি পরীকে আমি হাজির করব, যার কারণে এই ছেলেটা এত কষ্ট ভোগ করছে। তখন আমার বাবা সেই হাফেজ সাহেবকে বলে, কিন্তু আপনি তো 3 জন ব্যক্তিকে আনতে বলেছেন। হাফেজ সাহেব বললেন, হ্যাঁ, তার উপরেও একটি পরী হাজির হবে। সেই পরীটি কে আর কেনই বা হাজির হবে সেটা আপনারা তখনই বুঝতে পারবেন। হাফেজ সাহেব কোরআন পড়া শুরু করে আর সেই 2 জন পরীকে হাজির করার জন্য বারবার চেষ্টা করতে থাকেন। একটা সময় পরীদের রানী ও তার মেয়ে রেশমি পরী এখানে থাকা সেই 2 জন ব্যক্তির ভিতরে প্রবেশ করে। পরীদের রানী নার্গিস বলে হাফেজ সাহেবকে, তোর এত বড় সাহস, তুই আমাকে মানব সমাজে আসতে বাধ্য করিস, তোর কি মরার ভয় নেই? কিন্তু আরেকদিকে তার মেয়ে রেশমি পরী কিছুই বলছিল না। আমি দেখতে পাই রেশমি পরী যে ব্যক্তির ভেতরে প্রবেশ করেছিল সেই লোকটা আমার দিকে এক নজরে তাকিয়ে একটা মায়াবী হাসি দিয়ে আছে। আসলে রেশমি পরী খুব খুশি ছিল যে এত কাছ থেকে সে আমাকে দেখতে পারছে। একটা পর্যায়ে আমরা দেখতে পাই সেই তৃতীয় ব্যক্তিটি কেমন যেন কাঁপাকাঁপি করছে, তার ভেতরে কেউ একজন প্রবেশ করেছে। সেই লোকটা বলে ওঠে, অনেক হয়েছে বোন আমার, তুমি কি করছো? তুমি জানো এই হাফেজ আমার স্বামী?
আমরা সবাই বুঝতে পারি তৃতীয় ব্যক্তিটির ভেতরে যে পরীটি হাজির হয়েছে সে হচ্ছে পরীদের রানী নার্গিস পরীর বড় আপু। কিন্তু আমরা সবাই অবাক হই সেই পরীটি কেন বলছে হাফেজ সাহেব তার স্বামী। সেই পরীটি আরো বলে, দেখ বোন, আমার সে তোকে কেন স্মরণ করেছে তুই আগে সবটা শোন, তারপর যদি মনে করিস সে তোকে হাজির করে ভুল করেছে তখন তাকে শাস্তি দেওয়ার চিন্তা করিস। সেই পরীদের রানী নার্গিস পরী বলে, আপু তুই এখানে গত 10টা বছর তুমি আমাদের সাথে কোনো যোগাযোগ রাখোনি, আমরা তো এটাও জানতাম না তুমি বেঁচে আছো নাকি মরে গেছো। সে বলে, এই বিষয়ে তোর সাথে আমি পরে কথা বলবো, কিন্তু তুই এখন পরীদের রানী, তোর এখন বিচার করতে হবে, সঠিক বিচার। এবার পরীদের রানী নার্গিস হাফেজ সাহেবকে খুব সম্মানের সহিত বলে, আমাকে এখানে কেন ডাকা হয়েছে? হাফেজ সাহেব তাকে বলে, দেখেন, এই ছেলেটিকে আপনার মেয়ে খুব কষ্ট দিচ্ছে, আমি চাই আপনার মেয়ে এই ছেলেটির কাছে আর না আসুক। এখন সে রেশমি পরী কথা বলতে শুরু করে। সে বলে, আমি তাকে কষ্ট দিচ্ছি না, আমি তাকে ভালোবাসি। হাফেজ সাহেব বলে, কিন্তু এটা সম্ভব না। রেশমি পরী বলে, কেন সম্ভব না? আমি পড়ি বলে? তাহলে আপনিও তো আমার খালামণিকে বিয়ে করেছেন, তখন কোথায় ছিল এই নিয়ম কানুন? তখন হাফেজ সাহেবের বউ রেশমি পরীকে একটা ধমক দেয় আর বলে, চুপ কর বেয়াদব, এ বিষয়ে তুমি আর একটা কথা বলবে না। দিনে দিনে তুমি খুব বেয়াদব হয়েছে, তাই না? মন দিয়ে শোনো, আমি তার কাছে এই কারণেই আছি কারণ সে মন থেকে আমাকে তার কাছে রাখতে চায়, কিন্তু হাসান তোমাকে তার কাছে রাখতে চায় না। সে তোমাকে ভালোবাসে না, সে তোমাকে দেখে ভয় পায়, সে চায় তুমি তার জীবন থেকে চলে যাও। রেশমি পরী বলে,